হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি এসএসসি এমটিএস এর প্র্যাকটিস সেট নম্বর 8 নম্বর প্র্যাকটিস সেট। এটা তোমরা জানো 50টা করে কোশ্চেন আলোচনা করি, তো আজকেও সে একই রকমভাবে 50খানা কোশ্চেন আলোচনা হবে। যারা নতুন ক্লাসে জয়েন করেছো আমাদের, তো তোমাদের বলে রাখি, আমরা কিন্তু ইতিমধ্যে 7খানা ক্লাস করে ফেলেছি। এই যে আমরা প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, এগুলো হচ্ছে এসএসসি এমটিএস এর 2019 থেকে 23, 2019 সাল থেকে 23 সাল 5 বছরে 5টা এক্সাম হয়েছিল। সেই 5টা এক্সামের যে বিভিন্ন শিফটগুলো ছিল, তো প্রত্যেকটা শিফট থেকে জেনারেল নলেজে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়, সেই সকল কোশ্চেনগুলো বেছে বেছে তোমাদের কিন্তু করাচ্ছি। 19 থেকে 23 5টা সালই আমরা অলরেডি একটা শিফট ধরে ধরে আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গিয়ে ওখান থেকে ক্লাসগুলো পেয়ে যাবে। পুরো 19 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রত্যেকটা সালের আলোচনা করা রয়েছে, ঠিক আছে, আলাদাভাবে। এটা আমরা প্র্যাকটিস সেট করছি ওখান থেকে বেছে বেছে নিই। তো চলো শুরু করি আজকে ক্লাসে প্রথম কোশ্চেন। তার আগে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই আজকের ক্লাসটাকে লাইক এবং বন্ধুদের শেয়ার দুটো কিন্তু অবশ্যই করবে। তো চলো দেখি আজকে ক্লাসে প্রথম কোশ্চেন কী রয়েছে। মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই খুবই কিন্তু বিখ্যাত একটি নাম। 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ ড্যাশ পুরস্কার পেয়েছিলেন। 2010 সালে ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কী পুরস্কার পেয়েছিলেন? না হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। এই মল্লিকা সারাভাই কেন ইম্পর্ট্যান্ট দেখে নাও। ইনি একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কুচিপুড়ি এবং ভারতনাট্যমের একজন সুদক্ষ নৃত্যশিল্পী, ঠিক আছে। কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটো নৃত্যেরই সুদক্ষ নৃত্যশিল্পী এই মল্লিকা সারাভাই। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। রাজস্থানের কোন লোকনৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? সাপেরা নৃত্য। সাপেরা নৃত্য নামে পরিচিত হচ্ছে কালবেলিয়া। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, কালবেলিয়া। এরপরে 3 নম্বর, নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো করে থাকো তাহলে মনে করো 2021-এ একটা শিফটে আলোচনা করেছিলাম কোন গ্রহের উপগ্রহ নেই। সেখানে ছিল অপশানে ছিল বুধ, ছিল তো। আমি সেখানে তোমাদের দুটো গ্রহের নাম মনে রাখতে বলছিলাম, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র। এই দুটো গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই। তো সেখানে বুধ ছিল অপশানে, এখানে অপশানে দিয়েছে কি শুক্র দিয়েছে। তো এই রকমভাবে কোশ্চেনগুলো থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর, ভাইসরয় কার্জন ড্যাশ সালে বাংলা ভাগ করেন? লর্ড কার্জন কত সালে বাংলা ভাগ করেছিল? না হচ্ছে 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। সেই সঙ্গে আরও মনে রাখো, ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়, কিন্তু 1911 সালে গণ আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রদ হয়। দুটো সাল মনে রাখতে হবে, 5 সাল এবং 11 সাল। তারপরে লোহার উপর দস্তার প্রলেপ। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়, তাই তো, গ্যালভানাইজেশন। সবুজ এবং নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে ড্যাশ বলে? সবুজ এবং নরম ডালপালাযুক্ত উদ্ভিদকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলা হয়। এরপরে ভারতের লিঙ্গ অনুপাত ড্যাশ প্রতি নারীর সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়? বলো কতজন? না হচ্ছে জনসংখ্যার 1000 জন, প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয় ভারতের লিঙ্গ অনুপাত। ড্যাশের রাবণফাড়ি গুহা প্রাথমিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটি নিদর্শন, যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য পরিচিত। কোথাকার? বলো কোন রাজ্যের? এখানে জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের রাবণফাড়ি গুহা, এটা হচ্ছে প্রাথমিক চালুক্য শৈলীর স্থাপত্যের একটি নিদর্শন, যা তার স্বতন্ত্র ভাস্কর্য শৈলীর জন্য পরিচিত। 9 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ড্যাশ নামে পরিচিত? স্থানীয় বজ্রবিদ্যুৎ সহ যে ঝড়, সেটাকে কী বলা হয়? কালবৈশাখী বলা হয়, তাই তো, কালবৈশাখী নামে পরিচিত। তাহলে এই কোশ্চেনটা আবারও তোমাদের ঘুরে দিতে পারে যে কালবৈশাখী কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত বলে কিছু অপশান দিয়ে দিল। তো সেখানে তাহলে পশ্চিমবঙ্গ থাকলে তো অবশ্যই পশ্চিমবঙ্গ অ্যান্সার করবে।
তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, বজ্জী মহাজনপদের রাজধানী কী ছিল? বজ্জী মহাজনপদ রাজধানী ছিল বৈশালী। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার বৈশালী। 11 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু কে ছিলেন? স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু ছিলেন আমরা সবাই জানি রামকৃষ্ণ পরমহংস। তারপরে 12 নম্বর, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের অংশগ্রহণ করে না? অংশগ্রহণ করে না, না বলেছে, তাহলে সেটা হবে রাজ্য বিধানসভার পরিষদের নির্বাচিত সদস্য। রাজ্য বিধানসভার পরিষদের নির্বাচিত সদস্য এরা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। অংশগ্রহণ করতে পারে কারা? তারা হচ্ছে নির্বাচিত লোকসভা সদস্য, রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য, আর হচ্ছে নির্বাচিত রাজ্যসভা সদস্য। তাহলে কি হলো? লোকসভার সদস্য, রাজ্য বিধানসভার সদস্য, আর হচ্ছে রাজ্যসভার সদস্য। 13 নম্বর দেখো, আগ্রা দুর্গ। আগ্রা দুর্গ 16 শতকে ড্যাশ দ্বারা নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। আকবর। আকবর দ্বারা নির্মিত জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হচ্ছে আগ্রা দুর্গ। এরপরে 14 নম্বর, নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো, তাই এটি দাসীজাট্টাম নামে পরিচিত। তো তামিলনাড়ু বলেছি মানে কি হয়ে যাবে? ভারতনাট্যম। মনে করো ভারতনাট্যম কোন রাজ্যের সাথে যুক্ত? তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। এরপরে 15 নম্বর দেখো, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা ড্যাশ সালে চালু করা হয়েছিল? প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা যেটা চালু হয়েছিল 2000 সালে, 2000 সালে চালু হয়েছিল। ক্যাবিনেট মিশনের সুপারিশে ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, যা ড্যাশ সালে ভারত সফর করেছিল? ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, যা কত সালে ভারত সফর করেছিল? 1946 সালে। 1946 সালে ভারত সফর করেছিল। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটির দ্বারা ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল? ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সরকার আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পিটের ভারত শাসন আইন 1784। পিটের ভারত শাসন আইন 1784। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি দ্বৈত শাসন অর্থাৎ নির্বাহী পরিষদ এবং জনপ্রিয় মন্ত্রী এই দুয়ের দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তন করেছেন? দ্বৈত শাসন এবং জনপ্রিয় মন্ত্রী এই দুয়ের দ্বারা শাসনের পদ্ধতি প্রবর্তন করেছেন মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার অর্থাৎ ভারত সরকার আইন 1919। 19 নম্বর দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কোনটি? দ্বিতীয় বলেছে, দ্বিতীয়, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বলেছে তাহলে সেটা হবে খ্রিস্টান। খ্রিস্টানরা ছিল দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। তারপরে 20 নম্বর, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, এখনও পর্যন্ত যারা লাইক করতে বাকি রয়েছে, তো লাইক করে দাও। আশা করি সবারই ক্লাসটা ভালো লাগছে, তো অবশ্যই লাইক করে দাও। লাইক করে দিলে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম রয়েছে, তোমাদের এই যে দেখে নাও, এই যে টেলিগ্রাম স্টাডি সাকসেস কোচিং সেন্টার। যদি লিঙ্ক থেকে না, অনেকে লিঙ্ক থেকে প্রবলেম হচ্ছে, তো তোমাদেরকে বলবো যে টেলিগ্রামে চলে যাও, গিয়ে ওখানে সার্চ করে নেবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করবে, করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? দেখো 20 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, ভারতের উগাদি উৎসবের ড্যাশ উদযাপন করা হয়? তো তোমাদের বলে রাখি, এই যে উৎসব ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান যে ফেস্টিভ্যাল এমটিএসে যে সকল উৎসবগুলো আসে, তো সেগুলো নিয়েই আমরা 50খানা কোশ্চেনের একটা ক্লাস তোমাদের দেব। তার পিডিএফের কাজ চলছে, পিডিএফটা তৈরি হয়েই তারপরে তোমাদের একটা ক্লাস দেবো, কিন্তু 50খানা কোশ্চেন থাকবে। 50খানা কোশ্চেন, কিন্তু ওগুলোকে আমরা আলোচনা করলে ওই 50খানা কোশ্চেন সেটা 60-70 খানাতে পৌঁছে যাবে, ওর মধ্যে যে আলোচনাগুলো করে দেবো, ঠিক আছে? তো ওটা নিয়ে একটা ক্লাস তোমাদের দেবো, ঠিক আছে? ওটার কাজ চলছে। এখন দেখো, ভারতের উগাদি উৎসবে ড্যাশ উদযাপন করা হয়? কি নতুন বছরের সূচনা, নতুন বছরের সূচনা উদযাপন করা হয়। ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক আর হচ্ছে গোয়া, এই যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ, এই রাজ্যগুলোতে কিন্তু এই উগাদি উৎসব পালন করা হয়।
তারপরে 21 নম্বর দেখো, বেলানোগ্লোসাস। বেলানোগ্লোসাস নিম্নলিখিত প্রাণী জগতের কোন পর্বের অন্তর্গত? প্রাণী জগতের হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা পর্বের অন্তর্গত। 22 নম্বর, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র। কাওয়াস কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের সংবিধানে ইউনিয়ন তালিকার একটি বিষয়? ইউনিয়ন তালিকা, সেটা হচ্ছে বহির্সমর্পণ। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারের রাসায়নিক নাম। মালগুডি ড্যাশের ছোট গল্পের সংকলন। মালগুডি ড্যাশ, যেটা হচ্ছে আর কে নারায়ণের ছোট গল্পের সংকলন। যখন প্রজনন পরিপক্কতার দিকে শারীরিক পরিবর্তন ঘটে, জীবনের সেই সময়কালকে ড্যাশ বলে। যখন প্রজনন পরিপক্কতার দিকে শারীরিক পরিবর্তন ঘটে, জীবনের সেই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল বলা হয়। করবিলন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? করবিলন কাপ, এটা টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। আকবরের পরে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের মুঘল রাজবংশের সিংহাসনে বসেন? তিনি হচ্ছেন জাহাঙ্গীর। আকবরের পরে জাহাঙ্গীর সিংহাসনে বসেছিল, তাই তো। বাবা রইল আবার জ্বর সারিল ওষুধে, আমরা ছোটোবেলা থেকে যে জেনে এসেছি সেটা জানলেই কিন্তু এটার অ্যান্সার করে দিতে পারবি। তারপরে দেখো 29 নম্বর, বাংলার নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে সতীদাহ প্রথাকে রোধ করেছিল? সতীদাহ প্রথা রোধ করেছিল কে? উইলিয়াম বেন্টিং রোধ করেছিল। ভারতে গির অরণ্যের কোন প্রাণীর শেষ অবশিষ্ট আবাসস্থল? গির অরণ্য, যেটা গুজরাটে রয়েছে গির অরণ্য, যেটা শেষ আবাসস্থল হচ্ছে এশিয়াটিক সিংহর শেষ আবাসস্থল হচ্ছে ভারতের গির অরণ্য। এরপরে 31 নম্বর, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 43B ড্যাশের সঙ্গে যুক্ত। অনুচ্ছেদ 43B, যেটা হচ্ছে সমবায় সমিতির প্রচারের সাথে যুক্ত। এর সঙ্গে দেখে নাও অনুচ্ছেদ 43B, এই অনুচ্ছেদটি 1950 সালে ভারতের সংবিধানের একটি অংশ ছিল না, 97তম সংশোধনী আইন 2011 সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। 97তম সংশোধন 2011, ঠিক আছে। 2011 যে 97তম সংশোধন, সেটার মাধ্যমেই কিন্তু এই 43Bটাকে যুক্ত করা হয়েছে, যেটা তাহলে কিসের সাথে যুক্ত? সমবায় সমিতির প্রচার। 32 নম্বর দেখো, পণ্ডিত কিষাণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক। পণ্ডিত কিষাণ মহারাজ, যিনি একজন বিখ্যাত তবলা বাদক, তবলা। তৃতীয় পৃথ্বীরাজ ড্যাশ সালে আফগান শাসক সুলতান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল? মোহাম্মদ ঘুরিকে মোহাম্মদ ঘুরি আর হচ্ছে পৃথ্বীরাজ কথা বললেই তাহলে সেই 1191 আর 1192 দুটো সালের কথা মনে পড়বে, তাই তো। 1191 1192, কেন, কিসের জন্য? তরাইনের যুদ্ধ, তাই প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ। 34 নম্বর দেখো, নিচের কোনটি কোষের 3টি প্রধান অংশের একটি নয়? কোষের যে 3টা অংশ প্রধান অংশগুলো রয়েছে তাদের মধ্যে একটা নয়। তো নিউক্লিয়াস তো কোষের একটি অংশ, তাই তো। সাইটোপ্লাজম এটাও রয়েছে, কোষ পর্দা রয়েছে, শুধুমাত্র কোষ গহ্বর এটা কিন্তু কোষের অংশের মধ্যে পড়ে, প্রধান যে 3টি অংশ রয়েছে তার মধ্যে না। ভারতীয় সংবিধানের 4র্থ খণ্ডে ড্যাশের বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের 4র্থ খণ্ড কিসের বিধান রয়েছে? না হচ্ছে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশমূলক নীতিসমূহ, অর্থাৎ ডিপিএসপির বিধান রয়েছে। ভারতীয় সংবিধানের পার্ট 4 অধীনে অনুচ্ছেদ 36 থেকে 51 রাজ্যের কর্মপদ্ধতি নির্দেশমূলক নীতি সমূহ ডিপিএসপি নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 4 অনুচ্ছেদ 36 থেকে 51। তারপরে দেখো নাটি নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? নাটি লোকনৃত্য, যেটা হচ্ছে হিমাচল প্রদেশের। এরপরে 37, যে সকল জীব উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত খাদ্য গ্রহণ করে তাদেরকে ড্যাশ বলে? উদ্ভিদ দ্বারা সংশ্লেষিত খাদ্য গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? পরজীবী
পরজীবী না পরভোজী? পরভোজী বলা হয়। এরপর দেখো 38 নম্বর, কৃষি শুমারি। কৃষি শুমারি ভারতের ড্যাশের ব্যবধানের পরিচালিত হয়। কৃষি শুমারি এটা হচ্ছে প্রতি 5 বছর ব্যবধানে কৃষি শুমারি হয়ে থাকে, আর 10 বছর অন্তর কী হয়ে থাকে? আদমশুমারি। যে কোশ্চেনটাও কিন্তু তোমাদের আজকে রয়েছে। জাতীয় জলপথ 2 NW2 হলো ড্যাশ নদীর সাদিয়া ধুবড়ি খণ্ড পর্যন্ত, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত প্রসারিত। জাতীয় জলপথ 2 যেটা ব্রহ্মপুত্র নদীর সাদিয়া থেকে ধুবড়ি খণ্ড পর্যন্ত প্রসারিত। ভারতীয় লেখক RK নারায়ণের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে কোনটি? বলো। RK নারায়ণের যে বিখ্যাত উপন্যাসগুলো রয়েছে তাদের মধ্যে যেটা রয়েছে এখানে দ্য ডার্ক রুম, এটা কার লেখা তাহলে? RK নারায়ণের লেখা। এরপরে নবরোজ বা নওরোজ উৎসব কোন সম্প্রদায়ের নববর্ষ হিসেবে পালিত হয়? নওরোজ উৎসব পার্সি সম্প্রদায় দ্বারা পালিত হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার সাপেক্ষে উত্তরপ্রদেশের অবস্থান কত ছিল? উত্তরপ্রদেশ প্রথম স্থানে ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা 1839 সালে প্রতিষ্ঠা করেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ড্যাশ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আলাউদ্দিন খান যিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, এখনও যারা বাকি রয়েছে, আমাদের ক্লাসের শেষ মুহূর্তে চলে এসেছি, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো বারবার বলছি পয়সা তো লাগবে না লাইক করতে। তোমাদের কি পয়সা লাগে লাইক করতে? তো লাইক করলে আমাদের ভালো লাগে, আমাদের উপকার হয়। তো অবশ্যই লাইক করো। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। 46 নম্বর দেখো, সাধারণত ভারতের কত বছর পর আদমশুমারি পরিচালিত হয়? এখনই বলে গেছিলাম তোমাদের 10 বছর, প্রতি 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে। রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? রানী কি ভাব এটা হচ্ছে সরস্বতী নদীর তীরে অবস্থিত। আর যদি বলে কোন রাজ্যে অবস্থিত, তাহলে সেটা হচ্ছে গুজরাট রাজ্যের পাটান শহরে অবস্থিত। 48 নম্বর দেখো, নিউক্লিয়াস এবং কোষ পর্দার মধ্যবর্তী জেলির মতো পদার্থকে কী বলা হয়? নিউক্লিয়াস এবং কোষ পর্দার মধ্যবর্তী জেলির মতো অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম বলে। 49 নবরেহ হলো চান্দ্র নববর্ষ, যা নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? নবরেহ এটা হচ্ছে জম্মু কাশ্মীর অঞ্চলে পালিত হয়। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 60 নম্বর অনুচ্ছেদে। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। এইভাবে ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো আমরা। আর তোমাদের বলেইছি উৎসব থেকে কোশ্চেন আসবে টপিক ওয়াইজ, এরকমভাবে উৎসব করাচ্ছি। পরবর্তী তোমাদের নিত্য নিয়ে একটা ক্লাস করাবো। তাছাড়া যে সকল আরও টপিকগুলো হয়ে থাকে সেই সকল টপিক নিয়ে একের পর এক এই প্র্যাকটিস ক্লাসের মাঝে মাঝে তোমাদের দিয়ে থাকবো। ঠিক আছে, দেওয়া হবে যতদিন তোমাদের এক্সাম না হয়, এক্সামের আগে পর্যন্ত আমরা এইভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো রেগুলার ক্লাসগুলো জয়েন করো। আর হচ্ছে আমরা তো পিডিএফ তো দিচ্ছি তোমাদের, এই প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা যারা বলছো পিডিএফ টেলিগ্রামে পাবে, টেলিগ্রামে দিয়ে দিয়েছি অলরেডি। আমাদের ধরো কটা 8খানা ক্লাস এটা নিয়ে হয়ে গেলো, তো 5-6খানা তো পিডিএফ দেওয়া হয়ে গেছে, সম্ভবত 6খানা দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু পিডিএফগুলো দিচ্ছি, তোমাদের উত্তর সহ পিডিএফগুলো দিচ্ছি। পিডিএফগুলো কালেক্ট করো, পড়াশোনা করো। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছি টেলিগ্রামে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে নোট করে রাখো, ওইগুলো পড়াশোনা করো। আর যে কোনো একটা প্র্যাকটিস সেট
মক টেস্টের যে কোনো বাজারের যে কোনো একটা বই নিয়ে নেবে, নিয়ে সেগুলো পড়াশোনা করতে হবে। আমি তোমাদের টেলিগ্রামে একটা সাজেস্ট করেছিলাম, এমটিএসের পুরো বাংলা ভার্সানের একটা বই সাজেস্ট করেছিলাম, ওই বইটা নিতে পারো। ঠিক আছে, ওই বইটা নিতে পারো, ওই বইটাও খুব সুন্দর রয়েছে। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে কিন্তু পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এই যে প্র্যাকটিস সেটের পিডিএফগুলো অলরেডি আমরা টেলিগ্রামে 6খানা পিডিএফ দিয়ে দিয়েছি। তো এইভাবে পিডিএফগুলো তোমাদের উত্তর সহ এই টেলিগ্রামে দেওয়া হচ্ছে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন করো।